নানান রঙে আজ ভরে উঠেছে শান্তিনিকেতন। চারিদিকে পলাশ ফুলের লালে রঙিন হয়ে উঠেছে। কোথাও বাজছে বসন্ত এসে গেছে, আবার কোথাও ফাগুন লেগেছে বনে বনে। আজ কেউ এসেছে পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ এসেছে নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে। আজ তুর্যও এসেছে শান্তিনিকেতন তার ছেলেবেলার বন্ধুদের সঙ্গে। তুর্যদীপ রায় দোলে বন্ধুদের সঙ্গে শান্তিনিকেতনে এই প্রথম। যদিও ও বন্ধুদের সঙ্গে খুব একটা ঘোরা পছন্দ করে না, নেহাত সবার অনুরোধ, স্পেশালি পাপড়ির অনুরোধে আজকে এলো এখানেও। পাপড়ি চ্যাটার্জি ওর বেস্ট ফ্রেন্ড। বাবা নেই, মায়ের সঙ্গে মামা বাড়িতেই থাকে। সেই 3 বছর বয়স থেকে ওদের বন্ধুত্ব। পছন্দ অপছন্দ সবটাই প্রায় এক। শুধু তুর্য একটু গম্ভীর আর পাপড়ি ছটফটে। ফুলের একটা পাপড়ি দমকা হাওয়ার আঘাতে ফুল থেকে উড়ে গেলে যেমন স্বাধীনভাবে ছুটে বেড়ায়, ঠিক তেমনই পাপড়ি। গায়ের রং শ্যামলা হলেও ওর চোখ দুটো ভারী সুন্দর। কোমর পর্যন্ত ঘন কালো মেঘের মতো চুলগুলো ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ঠোঁটটা পাপড়ির মতোই সুন্দর। নীল রংটা তুর্য আর পাপড়ি দুজনেরই খুব প্রিয়। তাই আজ একটা সুন্দর নীল পাঞ্জাবিতে নিজেকে সাজিয়েছে তুর্য। পাপড়িও পড়েছে একটা নীল ঢাকাই, চুলটা খোপা করা, আর তাতে লাল পলাশ ফুল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকো, কপালে ছোট্ট কালো টিপ, এক হাতে চুড়ি, অন্য হাতে ব্রেসলেট। বেশ মিষ্টি লাগছে ওকে। চোখ ফেরাতে পারেনি তুর্য। প্রতিজ্ঞা করেছিল আজ পাপড়িকে নিজের মনের কথা বলবেই। আজ নিজের হাতে পাপড়ির প্রিয় চকলেটগুলোকে সুন্দর করে প্যাক করেছে তুর্য, আর নিজের হাতে বানিয়েছে একটা প্রপোজ কার্ড। আপাতত এইটুকুই ওর সামর্থ্য। একে একে বসন্ত উৎসবে যোগ দেয় ওরা। বসন্তের প্রথম রংটা পাপড়িকেই মাখিয়েছিল তুর্য। বারে বারে তুর্যর চোখ দুটো পাপড়ির দিকেই চলে যাচ্ছিল। রং খেলার সময় হঠাৎ তুর্যের চোখে রং ঢুকে যায়। চোখ থেকে রং বার করতে ও একদিকে সরে যায়। বড্ড জ্বালা করছে চোখটা। তখনই সামনে আসে পাপড়ি। ওকে এভাবে দেখে বলে, কিরে, কি হলো? আরে আর বলিস না, দেখ না, চোখের মধ্যে আবির ঢুকে গেল। উফ বাবা, তুই দাঁড়া, আমি দেখছি। বলেই নিজের শাড়ির একটা খুঁট দিয়ে তুর্যের চোখের আবির বের করতে থাকে পাপড়ি। তুর্যর খুব বলতে ইচ্ছা করে, ওই এভাবেই আমার জীবনের সমস্ত ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করে দিবি তো বাপরে? কেন করব না? তুই সে অধিকার দিলেই করব। নিশ্চয় নিশ্চয়, এই অধিকার তো শুধুই তোর। কি রে, চোখটা ঠিক আছে? এই, কোথায় হারিয়ে গেলি তুই? পাপড়ির ঠেলায় ঘোর কাটে তুর্যের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে তোর চোখটা? তাহলে চল, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তুর্য ভাবল এই সুযোগ নিজের মনের কথাটা পাপড়িকে বলার জন্য। পাপড়ি, শোন না, তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল, কি হয়েছে? না মানে তেমন কিছু না, ওই মানে আমি আসলে মানে ওই মানে আমি আরে তা বল, এমন আমতা আমতা করছিস কেন? আসলে আমি পাপড়ি। হঠাৎ পাপড়ির নাম ধরে কেউ ডাকায় তুর্যের কথায় ছেদ পড়ে। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে একজন সুদর্শন যুবক। টুকটুকে ফর্সা রং, গালে হালকা গজানো দাড়ি, চোখে সরু ফ্রেমের চশমা, পরনে হলুদ রঙের একটা পাঞ্জাবিতে ঠিক যেন রাজপুত্রের মতো লাগছে ছেলেটাকে। আকাশ,
তাকে দেখা মাত্র তার দিকে দৌড়ে চলে যায় পাপড়ি, গিয়েই জড়িয়ে ধরে ছেলেটাকে। এই দৃশ্য দেখে কেমন একটা যেন হলো তুর্যের মনে। কে এই ছেলেটা? দুজনে সামান্য কিছুক্ষণ কথা বলার পর পাপড়ি ছেলেটার হাত জড়িয়ে ওর দিকেই আসতে থাকে। এসে বলে, আকাশ, এটা আমার বেস্ট ফ্রেন্ড তুর্যদীপ রায়। তোমায় যার কথা বলেছিলাম না, আর তুর্য, এই হচ্ছে আকাশ চৌধুরী। আমার ভালোবাসা। কথাটা শোনা মাত্রই তুর্যের মাথাটা ঝিমঝিম করে উঠল। বুকের মধ্যে হঠাৎই একরাশ কষ্ট এসে জমা হয়েছে। চারিদিক কেমন অন্ধকার লাগতে শুরু করেছে তুর্যের। এই তুর্য, কিরে, তুই কি রাগ করলি আমি তোকে আগে বলিনি বলে? আরে, তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম ইয়ার। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমার কথা পাপড়ির কাছে অনেক শুনেছি। তুর্য দেখে আকাশ ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছে। তুর্য মুচকি হাসল, একটা সুপ্ত কৃত্রিম যন্ত্রণাময় হাসি। একটা হাত বাড়িয়ে দিয়ে আকাশের সঙ্গে হ্যান্ডশেক করল সে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। একটু দাঁড়াও, হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে। আচ্ছা যাও, একটু তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে বলেই চলে গেল আকাশ। পাপড়ি তুর্যের দিকে তাকিয়ে বলে, তুর্য, কি বলবি বলছিলি? আরে ও কিছু না। তা কবে বিয়ে করবি? তোর বাড়িতেই কেউ জানে না, কলেজ আগে কমপ্লিট হোক। জানিস তো, আমার না আকাশ খুব ভালোবাসে। ইঞ্জিনিয়ার, মুম্বাইতে থাকে, খুব বড় পোস্টে জব করে, জানিস? আপন খেয়ালেই বলে পাপড়ি। তুর্য আর শুনতে পারছে না, বলল, ও শোন না, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। কি রে, দে দেখি। বলেই হাত পাতলো পাপড়ি। ওর হাতে সুন্দর করে প্যাক করা চকলেটগুলো তুলে দিল তুর্য। ও, এতগুলো চকলেট! বলেই আনন্দে তুর্যকে জড়িয়ে ধরে পাপড়ি। তুর্য আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ দিয়ে এক ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ে। পাপড়ি নিজের কাঁধে তুর্যের উষ্ণ চোখের জল অনুভব করল। নিজেকে ছাড়িয়ে তুর্যের গালে হাত রেখে বলল, তুর্য, তুই কাঁদছিস? কি হয়েছে তোর? কই কিছু না তো। তুই সত্যি বলছিস না? আমি জানি তুই আমার উপর রাগ করেছিস। খুব মিস করবো তোকে রে। পাগল একটা, বিয়ে কি এখনই হয়ে যাচ্ছে? তুর্যের চোখের জলটা মুছিয়ে দিল পাপড়ি। এরপরেই আকাশ চলে আসায় ওদের মধ্যে আর কোনো কথা হয় না। পাপড়ি সবার সঙ্গে আকাশের পরিচয় করিয়ে দেয়। বাকি সারাটা দিন মাথাটা ভীষণ ঝিমঝিম করে তুর্যের। এত রঙিনের মাঝেও সবকিছু বড্ড ফ্যাকাশে লাগছে ওর। পাপড়িও আকাশকে নিয়ে মেতেছিল। জয়কে বলে বেরিয়ে এসেছিল তুর্য। সেদিন রাতে পাপড়ি অবশ্য ওকে ফোন করলো। কি রে তুর্য, আমায় কিছু না বলি বাড়ি চলে এলি একা একা? এমনি, শরীরটা ঠিক ভালো লাগছিল না রে। কি হয়েছে তোর? মানে এখন ঠিক আছিস তো? হ্যাঁ, এখন একদম ঠিক আছে। সেদিনের মতো আর কোনো কথা হয়নি দুজনের। পাপড়িও নতুন প্রেমের নেশায় উড়ছিল, আর তুর্যের মন বারবার বলছিল, বাপরে, তুই এতটা স্বার্থপর। আমার ভালোবাসাটা একবারও বুঝলি না তুই। কিভাবে পারলি তুই? বাপরে। আর কিছুদিন পরেই কাউকে কোনো খবর না বলেই দিল্লিতে চলে যায় তুর্য। পাপড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য মোবাইল নাম্বারটাও পাল্টে ফেলে। সবার চোখের আড়ালে চলে যায় তুর্য। তবে সত্যিই কি চলে গিয়েছিল? আগে না, বলা ভালো, পালিয়ে এসেছিল তুর্য। ও যে পারবে না ওর পাপড়িকে অন্য কারোর হয়ে যেতে দেখতে।
তাই পালিয়ে এসেছিল। দিল্লির একটা নামকরা কোম্পানির অনেক উঁচু পোস্টে চাকরি করে তুর্য। মা বাবার সঙ্গে নিজেদের বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে। এখনকার তুর্যের সঙ্গে আগের মানুষটার অনেক পার্থক্য। গালে চাপদাড়ি, জেল দিয়ে সেট করা চুল আর সুঠাম শরীরের অধিকারী তুর্য এখন রীতিমতো হ্যান্ডসাম। দিল্লিতে এখন ফুললি সেটেলড তুর্য। অবশ্য ফুললি বলা ভুল হবে, কারণ বিয়ে করেনি তুর্য। বাবা মায়ের প্রত্যেকটা কথা শুনলেও এই ব্যাপারে ওর উত্তর সর্বদা না। প্রতিদিন এই একই উত্তর শুনে শুনে বিরক্ত হয়ে হালও ছেড়ে দিয়েছেন ওর বাবা মা। তুর্য জানে এই ইচ্ছেটা যে কোনো মা বাবারই থাকে, কিন্তু ওর জন্য অন্য কেউ কষ্ট পাক সেটাও চায় না, কারণ অন্য কাউকে ও আর ভালোবাসতে পারবে না। পাপড়ি যে ওর প্রাণ, কি করে ভুলবে ওকে? আচ্ছা, পাপড়ি কি ওর কথা ভাবে নাকি ভুলে গেছে? এতদিনে পাপড়ি নিশ্চয়ই পাকা গিন্নি হয়ে গিয়েছে, আকাশের সঙ্গে চুটিয়ে সংসার করছে। এইসব ভাবতে ভাবতেই গাড়ি চালিয়ে অফিস থেকে ফিরছিল তুর্য। হঠাৎই গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসায় খুব জোরে ব্রেক কষে ও। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে বাচ্চাটার দিকে এগিয়ে যায়। স্কুল ড্রেস পরা বছর 7-8-এর একটা ছোট্ট বাচ্চা ছেলে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। ছেলেটাকে দেখে অবাক হয়ে যায় তুর্য। দুটো মানুষের সঙ্গে এতটা মিল থাকতে পারে? সেই যেন ছোট্ট পাপড়িকে দেখছে। কান্নাটাও কেমন যেন ঠিক একই রকম। তুর্যর ঘোর কাটে জিন্সে একটা টান অনুভব করার পর বাচ্চা ছেলেটা ওর জিন্স ধরে টানছে। ও নিচু হলো। अंकल अंकल हमें घर जाना है, हम खो गया। जाओगे ना? तुम्हारा नाम क्या है बाबा? তুর্যদীপ। এ তো ওর নিজের নাম, তবে ওর সারনেম রায় আর ছেলেটার সারনেম চ্যাটার্জি। তার মানে বাঙালি হতে পারে। তুর্য জিজ্ঞেস করে, তুমি বাংলা জানো? হ্যাঁ, তুমিও জানো? তোমার অ্যাড্রেসটা কি আমায় বলতে পারবে সোনা? দেখবে আমি তোমার বাড়ি ঠিক তোমাকে পৌঁছে দেব। থ্যাংক ইউ আঙ্কেল। বলেই তুর্যকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলেটা। তুর্যও ছেলেটাকে জড়িয়ে ধরে বলে, তুর্য, এবার অ্যাড্রেসটা বলো বাবা, না হলে তোমাকে কিভাবে পৌঁছে দেবো আমি? ছোট্ট তুর্য ওর অ্যাড্রেসটা বলল। জায়গাটা খুব একটা দূরে নয় এখান থেকে। ছেলেটাকে কোলে করে পাশের সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসলো তুর্য। গন্তব্য বাচ্চা ছেলেটার বাড়ি। গাড়ি চালাতে চালাতে তুর্য ভাবতে শুরু করে, আচ্ছা, ছেলেটা পাপড়িরই নয় তো? না না না, সেটা কি করে হয়? ওর তো এখন মুম্বাইতে থাকার কথা। আর তাছাড়া আকাশের সারনেম তো চৌধুরী। ধুস, কি সব যে ভাবছি আমি। আচ্ছা আঙ্কেল, তুমি এতটা চুপচাপ কেন? একটাও কথা বলনি। আমি তো কথা না বলে থাকতেই পারি না। মাম্মা ওই জন্য খুব বকে। পাশে বসে থাকা বাচ্চা ছেলেটার কথায় ঘোর কাটে তুর্যের। তাই বুঝি? হ্যাঁ গো আঙ্কেল, মার মনি মামায় বলে আমি নাকি খুব কথা বলি। তুমি বলো, আমি কি বেশি কথা বলি? একদমই না। আচ্ছা, তুমি হারিয়ে গেলে কি করে? আমি তো রেখা মাসির সাথে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে হাতটা ছেড়ে গেল, আর রেখা মাসিকে খুঁজে পেলাম না। বাহ, তুমি কিন্তু বেশ গুছিয়ে কথা বলতে পারো দেখছি। মাম্মা বলে সব সময় গুছিয়ে কথা বলতে হয়। তাই নাকি? হ্যাঁ তো। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট তুর্যদের বাড়িতে এসে গেল ওরা। সেকেন্ড ফ্লোরে উঠেই ছোট্ট তুর্যের বলা ফ্ল্যাটে বেল বাজালো তুর্য।
কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়স্কা মহিলা দরজা খুললেন। বাচ্চা ছেলেটাকে দেখে কাঁদো কাঁদো গলায় জড়িয়ে ধরে বললেন, জানো জানো দুর্য, আমার কত টেনশন হচ্ছিল তোমার জন্য। রেখা রেখা ফোন করে বলল স্কুল থেকে তোমায় বাড়ি আনার সময় তুমি নাকি ওর হাত ছেড়ে পালিয়ে গিয়েছিলে। তোমার মাকেও ফোন করতে পারছিলাম না চিন্তায় চিন্তায়। চিন্তা করো না গো মনি, আমি তো এসে গেছি। এই ভালো আঙ্কেলটা আমায় নিয়ে আসলো তো। তুর্যকে দেখিয়ে কথাগুলো বলল ছোট্ট তুর্য। মহিলাটি তুর্যর দিকে তাকিয়ে বললেন, थैंक यू सो मच। आपने तुर्जो को जो मदद किया उसके लिए बहुत बहुत शुक्रिया। थैंक यू वंस अगेन। নমস্কার, আমি বাঙালি, তাই আমার সাথে আপনি বাংলাতে কথা বলতেই পারেন। আর তাছাড়া এ তো আমার কর্তব্য। আচ্ছা, আসি তাহলে আজ। না না আঙ্কেল, তুমি এখন যাবে না। তুমি আমার বাড়ি এনে দিলে, তাই তোমায় আমি আমার ফেভারিট চকলেটটা খাওয়াবো। চলো না। বলেই তুর্যের হাত ধরে টান দিল ছোট্ট তুর্য। হ্যাঁ আসুন না, আসুন, একটু চা খেয়ে যাবেন না হয়, আসুন। অগত্যা কি আর করা যায়, অবশ্য এমনিতেও তাড়া নেই। বাচ্চা ছেলেটার সঙ্গে ওর ঘরে গেল তুর্য। আসলে ছেলেটার প্রতি কেমন একটা অদ্ভুত টান অনুভব করছে ও। ছোট্ট তুর্য ওকে একটা চকলেট এনে দিল। হঠাৎ জিভ কেটে বলল, এ বাবা, দেখেছো আঙ্কেল, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি গো? আমার নামও দুর্যদীপ, দুর্যদীপ রায়। তাই? কই বলনি তো। তোমার আর আমার নাম তো একই। হাসিটাতে বড্ড মায়া জড়িয়ে আছে। হঠাৎই বাইরে কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। দরজা একবার খোলার আর একবার বন্ধর আওয়াজ হলো। একটা মিহি কণ্ঠস্বর বাইরে থেকে ভেসে এলো। কে এসেছে গো শ্যামলিদি? বাইরে জুতোটা খোলা দেখলাম। গলাটা বড্ড পরিচিত লাগলো তুর্যের। বহু দিনের একটা পরিচিত কণ্ঠ, খুব কাছের একটা মানুষ যেন। কে কে কথা বললো? আর বলো না, তোমার ছেলে আজ যা কাণ্ড করলো। তুমি তো ফোন করে বললে ওদের স্কুলের বাসে কি সব প্রবলেম হয়েছে, তাই আজ ওকে আনতে যেতে হবে। আমার বোন রেখাকে আনতে পাঠিয়েছিলাম ওকে। ও খেয়াল করেনি কখন নাকি ও হাত ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপর এক দাদাবাবু ওকে বাড়ি নিয়ে এলো। সেই ওই তুর্যর ঘরে আছে। কি বলছো গো? তুর্য? আঙ্কেল, আমার মামা এসে গেছে। তুমি বসো, আমি আসছি। বলেই ঘর থেকে ছুটে বেরিয়ে যায় ছেলেটা। একলা ঘরে একাই বসে রইল তুর্য। কিছুক্ষণ পর যাকে হাতে ধরে নিয়ে ঘরে ঢুকলো ছেলেটা, তাকে দেখে চমকে গেল তুর্য। সেই চোখ, সেই ঠোঁট, তবে এখন কালো ফ্রেমের চশমার আড়ালে ঢাকা পড়েছে চোখ দুটো। চোখের তলায় কালি পড়েছে, চোখ দুটো মলিন হয়ে গেছে। বাবারে! অপরপক্ষ বেশ চমকে গেছে, তা বোঝার কোনো বাকি রইল না। তুর্যের ঠোঁট দুটো আবার কেঁপে উঠল। বাবারে! শ্যামলিদি শোনো। মধ্যবয়স্কা মহিলাটি ঘরে ঢুকলো চায়ের কাপ হাতে। পাপড়ি বলল, তুমি চাটা আমায় দাও, আর তুর্যকে ড্রেস চেঞ্জ করে কিছু খাইয়ে দাও, বুঝলে? আচ্ছা। তুর্য শোনা ফ্রেশ শোনা, কেমন? আর গুড বয় হয়ে থাকবে। মনিকে বেশি বিরক্ত করবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা মাম্মাম। ছোট তুর্য ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। শ্যামলী দেবীর হাত থেকে চায়ের কাপটা ধরে পাপড়ি এবার তুর্যকে ইশারা করল ওর সঙ্গে আসতে। তুর্য কিছু না বলে ওর পেছন পেছন বেরিয়ে গেল। পাপড়িকে আজ যেন বড্ড অচেনা লাগছে ওর। পাপড়ি ওকে নিয়ে পাশের ঘরে গেল, ওর হাতে চায়ের কাপটা দিল। তুর্য আর ধৈর্য রাখতে পারল না। হই, তুই কেন এরকম করছিস বলতো? এরকম অচেনার মতো বিহেভ করছিস কেন? আর আর তুই দিল্লিতে এখন কেন? আকাশ কোথায়? এমনকি তোর ছেলের সারনেম চ্যাটার্জি কেন? একসঙ্গে এতগুলো প্রশ্ন করে পাপড়ির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তুর্য। একরাশ নীরবতার পর পাপড়ি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
থ্যাঙ্কস রে আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ধুর বাবা, আরে দেখ পাপড়ি, তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস। সে অনেক কথা, ছাড় না। কেমন আছিস বল? তুই বল না আমায় কি হয়েছে পাপড়ি, প্লিজ। আমি তো তোর বন্ধু নাকি? হ্যাঁ বল। তাই আমায় কিছু না জানি এভাবে ছেড়ে চলে গেছিলি? পাপড়ি প্লিজ। পাপড়ি কোনো কথাই বলে না, ধীর পায়ে ব্যালকানির দিকে এগিয়ে গেল। হাতের চায়ের কাপটা পাশের টেবিলে রেখে দিয়ে পাপড়ির পিছনে পিছনে ব্যালকানিতে এগিয়ে গেল তুর্য। পাপড়ি প্লিজ বাবা, বল না কি হয়েছে তোর? শুনবি? শুনতেই তো চাইছি রে, বল না। কিছুক্ষণের নীরবতা। পাপড়ি একটা হালকা শ্বাস ছাড়ে, তারপর বলতে আরম্ভ করে। দোলের কিছুদিন পর তো তুই কোথায় একটা চলে গেলি। তোর অনেক খোঁজ করেছিলাম, ফোনেও ট্রাই করেছিলাম বহুবার, বাট আর পাইনি। তোর পাশের বাড়ির সবাইকেও জিজ্ঞেস করেছিলাম, কেউই বলতে পারলো না রে। খুব রাগ হয়েছিল জানিস, আমাকে না বলে এইভাবে চলে গেলি। ঠিক সেই সময় আকাশ বারবার আমায় ফিজিক্যাল রিলেশনের প্রস্তাব দিচ্ছিল। আমি প্রত্যেকবারই ফিরিয়ে দিয়েছিলাম, ব্যাপারটাকে অতটা গুরুত্বও দিইনি। যেমন একদিন। পাপড়ি, আমরা কেন ফিজিক্যাল রিলেশনে আসতে পারি না? আকাশ, বিয়ের পর তো আমি শুধু তোমারই হয়ে যাব, তাহলে? আচ্ছা, বিয়ের পর যদি কিছু হতে পারে তাহলে বিয়ের আগে কেন নয়? দেখো, বিয়ের তো এখনো যথেষ্ট দেরি আছে, তাই না? তার আগে আমরা একে অপরকে একটু চিনে নিতে পারি না? তুমি কি আমায় বিশ্বাস করো না? প্লিজ এভাবে বলো না। আমি আমি পরে ভেবে দেখবো, ওকে? আকাশ এইবারের মতো মুম্বাই ব্যাক করার ব্যাপারটা চাপা পড়ে যায়। তার ঠিক 2 মাস পর হঠাৎ আবার ফিরে আসে মুম্বাই থেকে। একদিন আমার ওর ফ্ল্যাটে ডাকে, বলে কি একটা দরকারি কাজ আছে, আর আমি গিয়েও ছিলাম। সেদিন ফ্ল্যাটে এমন নেশাতুর পরিবেশ সৃষ্টি করে রেখেছিল আকাশ, আমি নিজেকে আটকাতে পারিনি। এক হয়ে গিয়েছিলাম দুজনে। কিন্তু তারপর থেকেই ও আমায় কেমন অ্যাভয়েড করতে লাগলো। আমি ভাবলাম কাজের চাপ বাড়িয়েছে তাই জন্য। আর তার 1 মাসের মধ্যে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তখনই আকাশকে ফোন করি। হ্যালো আকাশ, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ বলো। আকাশ, আকাশ তুমি বাবা হতে চলেছো। কি বলছো? আরে ভয় পাচ্ছ কেন? এটা তো কোনো ব্যাপারই না। আকাশ, আকাশ চলো বিয়েটা করে ফেলি। আই এম সো হ্যাপি আকাশ। হঠাৎ ফোনের কানেকশনটা কেটে যায়। আমি ভাবলাম নেটওয়ার্ক প্রবলেম। ওকে বারবার ফোন করলো, নাম্বারটা বন্ধ বলল। ওর ফ্ল্যাটে গিয়ে জানতে পারি ওটা ওর নিজের ফ্ল্যাটই নয়, কিছুদিনের জন্য ভাড়া নেওয়া ছিল। বুঝতে অসুবিধা হয় না, আকাশ একটা ফ্রড। কি করব বুঝতে না পেরে বাড়ির সবাইকে জানাই। মামা আর মামি তো কথাটা শুনে খুব রেগেই যায়, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মা ধাক্কাটা সামলাতে পারিনি। বাবাকে তো অনেক দিনই হারিয়েছিলাম, সেদিন মাকেও হারালাম। সেই সময় কেউ আমার পাশে ছিল না রে, প্রিয়াঙ্কা ছাড়া। ওর দিল্লিতে নার্সিং পড়তে আসার কথা ছিল, ওই আমায় এখানে নিয়ে চলে আসে। আমি প্রথমে অ্যাবর্শন করানোর কথাটাই ভেবেছিলাম, কিন্তু তারপর মনে হলো ওর কি দোষ, ও তো কিছু করেনি। তাহলে তাহলে ওই বাচ্চাটাকে আমি কেন শাস্তি দেব? কেনই পৃথিবীর আলো দেখে ওকে বঞ্চিত করব? তাই তাই আমি ঠিক করি ওকে আমি এই পৃথিবীতে আনবো। আর আমার কোল আলো করে তুর্য আসে। এখন ওই আমার সব, আমার বেঁচে থাকার ঔষধ। ও বড় হওয়ার পর আমি একটু চাকরি নিই, শ্যামলী দিয়ে ওকে দেখাশোনা করে। প্রিয়াঙ্কা ট্রেনিং শেষ করে এই 1 বছর হলো ফিরে গেছে।
আর এই ফ্ল্যাটটা আমাদের দিয়ে গেছে। মোটামুটি চলে যায় রে আমাদের। শুধু কষ্ট হয় যখন ছেলেটা বলে, বাবা আমার আমাদের কাছে আসো না বাবা, সবার বাবা কত আদর করে, মজা করে, তুমি কেন আসো না গো? এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পর টপ টপ করে জল গড়িয়ে পড়লো ওর চোখ দিয়ে। আসলে আমাদের সমাজ যতই সোশ্যাল মিডিয়ায় সিঙ্গেল মাদার নিয়ে বক্তৃতা দিক না কেন, বাস্তবে আমাদের এই সমাজের কাছে সিঙ্গেল মাদাররা এখনো বিদ্রূপের বিষয়। আমরা এখনো বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। পাপড়িও এই 7 বছর ধরে সমাজের সঙ্গে লড়াই করে চলেছে। বারবার চেষ্টা করেছে ওর অন্ধকার অতীতের ছায়া যেন কোনোভাবেই ওর ছেলের ওপর না পড়ে। ও যাদের নিজের কাছের মানুষ ভেবেছিল তারাই তো সেই সময় ছিল না। প্রথমে দিল্লি চলে এলো তুর্য, তারপর আকাশের বিশ্বাসঘাতকতা, আর সবশেষে নিজের জন্মদাত্রী মাকে হারানো। সব মিলিয়ে ক্ষতবিক্ষত করেছিল ওকে। ও যে কথায় আছে না, যারা দিয়েছিল কথা পাশে থাকার তারাই উধাও হলো সবার আগে। ভাঙা গড়ার সাক্ষী হয়ে কেবল একটা মানুষ একলা হয়েই কাঁদে। তুর্য এক দৃষ্টে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা পাপড়ির দিকে। সেই 2 বেনুনির আদুরে মেয়েটা আজ কত কিছু সহ্য করেছে। তুর্যর নিজেকে ভীষণ দোষী মনে হতে লাগলো। পাপড়ির এত বড় দুঃসময়েও কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল সে। আর ও নাকি দাবি করে ও পাপড়িকে ভালোবাসে। কয়েক মিনিটের নিস্তব্ধতা কাটিয়ে পাপড়ি নিজের চোখের জলটা মুছে হাসি মুখে বলে, দেখেছিস কতদিন পর দেখা হলো, আর আমি তোকে নিজের কথাই শুনে গেলাম। বল। তুর্য অবাক হয়ে গেল। পাপড়ি এখন নিজের কষ্টটা কত সহজেই চাপতে শিখে গেছে। আগে কিছু হলেই পাপড়ি কেমন কেঁদে ফেলত। ওকে চুপ করাতে তুর্যের দম বেরিয়ে যেত। আর এখন কত সহজেই নিজের চোখের জলটা লুকিয়ে ভালো আছে, ভালো দেখানোর চেষ্টা করছে। তুর্য অনুভব করতে পারল কতটা আঘাত, কতটা যন্ত্রণা পেয়ে পাপড়ি এতটা শক্ত হয়েছে আজ। তুর্য বলল, আমার নিজের ওর খুব রাগ হচ্ছে জানিস। তোর এমন সময় আমি তোর পাশে দাঁড়াতে পারিনি। আর এদিকে আমি নাকি নিজেকে তোর বেস্ট ফ্রেন্ড বলে দাবি করি। বাদ দে না। তুই তুই কেমন আছিস বল? কি করছিস এখন? ওই চলছে, সিভিল ইঞ্জিনিয়ার এখন। আচ্ছা, ভালো মা আর আঙ্কেল কেমন আছেন? বিয়ে করেছিস? বাবা মা ভালোই আছে, তবে বিয়েটা ঠিক করা হয়নি রে। ও মা, বিয়ে করিসনি কেন? মেয়ে পাসনি বুঝি? কিছুটা ওরকম। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো তোকে? পারমিশন নিচ্ছিস? ভালো, কর। তোর ছেলের নাম তুর্যদীপ রাখলি কেন? ছোটবেলা থেকে আমার সব থেকে প্রিয় বন্ধু তো তুই ছিলি। তুই তো চলে গেলি, তাই তোর নামটা নিয়ে থেকে গেলাম। আমায় ক্ষমা করিসনি না? আমায় না বলে পালিয়ে এসেছিলিস কেন রে? ঠিকই বলেছিস, পালিয়ে এসেছিলাম, তবে কেন? কিছুক্ষণ সব চুপচাপ। তুর্য আবার বলল, এখন একটু তাড়াই আছি বুঝলি। তোর নম্বরটা দে তো, একদিন বাইরে দেখা করে অনেক গল্প হবে, কেমন? সেদিন তোর প্রশ্নের উত্তর দেব, প্রমিস। পাপড়ি ওর নাম্বারটা তুর্যকে দেয়। তুর্য বলে, শোন না, পরশু সময় হবে তোর? বিকেলের দিকে? হ্যাঁ। ডান, ওই দিনই দেখা করি। আচ্ছা, কোথায় দেখা করবি SMS করে দিস, কেমন? ওকে।
ওরা ঘর থেকে বেরিয়ে দেখে ছোট্ট তুর্য টেবিলে বসে খাচ্ছে। সে তুর্যকে দেখে বলল, তুমি চলে যাচ্ছ? যেতে তো হবেই সোনা। আচ্ছা, তুমি কিন্তু আবার আসবে, কেমন? আচ্ছা আচ্ছা, কাল আমার সাথে ঘুরতে যাবে তুমি? হ্যাঁ, খুব মজা হবে। নিয়ে যাবে আমায়? পাপড়ি, তোর ছেলেকে কাল ঘুরতে নিয়ে যাবো রে আমি। নিয়ে যা, কিন্তু সাবধানে রাখবি, বড্ড দুষ্ট হয়েছে। দেখলি তো আজ কি কাণ্ড বাঁধালো। ওকে ম্যাডাম। তাহলে স্মল তুর্য, কাল আমরা দুই তুর্য মিলে খুব ঘুরবো, কেমন? ওকে, আজ তাহলে আসি বন্ধু, টাটা। টাটা। আসি রে পাপড়ি। বলে সেদিনের মতো বেরিয়ে যায় তুর্য। পরদিন কথা মতো ছোট্ট তুর্যকে নিয়ে প্রচুর ঘুরল তুর্য। তারপর নিজের বাড়িতেও নিয়ে গেল। তুর্যের বাবা মায়ের সঙ্গে ছোট্ট তুর্যের খুব বন্ধুত্বও হয়ে গেল। সন্ধেবেলা ওকে নিয়ে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে যায় তুর্য। পাপড়ি দরজা খুলতেই ওকে জড়িয়ে ধরল ছোট্ট তুর্য। জানো মাম্মাম, আজ বন্ধুর সাথে কত মজা করলাম। বন্ধু খুব ভালো, আমায় কত ঘোরালো, চকলেট খাওয়ালো। তারপর জানো মাম্মাম, আমি তো বন্ধুদের বাড়িতেও গিয়েছিলাম। ঠাম্মি আর দাদুন খুব ভালো, ঠাম্মি আমায় কত আদর করলো, খুব মজা করেছি। তারপর আচ্ছা, বাকি কথা পরে শুনবো, চলো আগে ফ্রেশ হয়ে নেবে। তারপর তুর্যের দিকে তাকিয়ে বলল, তোদের বাড়ি নিয়ে গিয়েছিলি বুঝি? হ্যাঁ রে, আসলে মা তোদের কথা শুনে তোদেরকে দেখবে বলেছিল। ওই জন্যই তো আমরা দোলের দিন যাব, ঠাম্মি সবাইকে যেতে বলেছে। দোলের দিন? এই তো আর এক সপ্তাহ পরেই দোল। ওই দিন আমাদের বাড়িতে পুজো হয়, তাই মা তোদেরকে যেতে বলেছে। তুই, তোজো আর শ্যামলিদি অবশ্যই যাবি কিন্তু, কেমন? না না, আমি আমি ভালো মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না রে। আরে মা কিচ্ছু মনে করেননি, বরং তোকে দেখবে বলে উতলা হয়ে আছে, জানিস। আচ্ছা, যাব। আর থ্যাঙ্কস রে, আমার ছেলেটাকে অনেকদিন ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। আসলে ব্যস্ততার মধ্যে ওকে টাইমই দিতে পারি না। ধুর, আবার থ্যাঙ্কস নাকি? শোন, তোকে আমি ক্যাফের নামটা মেসেজ করে দেবো, কাল বিকেল ঠিক 5টায় দেখা করবি, ঠিক আছে? আচ্ছা বাবা, চলে যাব সময় মতো। ওকে, বেরোলাম বুঝলি। তোজো, টাটা। টাটা বন্ধু। সেদিনের মতো সেখান থেকে বেরিয়ে যায় তুর্য। পাপড়ি যে কতটা কষ্টে রয়েছে সেটা আজ আবারও স্পষ্ট হয়ে উঠল তুর্যের কাছে। আজ গল্প করতে করতেই তোজো তুর্যকে বলেছিল, জানো বন্ধু, আমার মাম্মামের না খুব কষ্ট। মাম্মাম মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে খুব কাঁদে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে বলে মা অফিসে নাকি কাজ ভুল করেছে, তাই বকুনি খেয়েছে। আমার মা তো ভুল করে না, তাহলে কেন বকে গো বন্ধু? কথাটা শোনার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে তুর্যের। মেয়েটা আর কতদিন এভাবে কষ্ট বুকে করে বাঁচবে? তুর্য ভাবল পাপড়ির প্রতি ওর ভালোবাসার কথাটা আগে ওর মা বাবাকে জানানো উচিত। সেই ভেবে ডিনার টেবিলে বলল, মা, বাবা, আমার তোমাদের কিছু বলার আছে। তুর্যের বাবা তন্ময় বাবু তুর্যের পাশে বসেই খাচ্ছিলেন। তুর্যের মা অনিতা দেবী খাবার বেড়ে দিচ্ছিলেন। ওর কথায় দুজনেই ওর দিকে তাকালেন। অনিতা দেবী বললেন, বল না, কি বলবি রে বাবু? মানে বলছিলাম যে আরে এত হেজিটেট করার মতো কি কথা, তুই আমাদের মন খুলে বলতে পারিস। না মানে ঠিকই তো বলেছে তোর বাবা, তোর কোনো কথা আমরা কখনো ফেলেছি বল? তুর্য আরও একটু সময় নেয়, একটা বড় নিঃশ্বাস ফেলে বলে,
আমি পাপড়িকে ভালোবাসি, আর ওকেই আমি বিয়ে করতে চাই। তোমাদেরকে ওর অতীতের সম্পর্কে আমি সবটাই কিন্তু বলেছি, বাকিটা তোমাদের ব্যাপার। তবে মা আর বাবা, তোমাদেরকে একটাই কথা বলছি, আমি কিন্তু পাপড়িকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুর্য পুরো কথাটা বলে ওর মা বাবার দিকে তাকালো। দুজনেরই মুখ অভিব্যক্তিহীন। দেখে বোঝার উপায় নেই ওদের মনের মধ্যে কি চলছে। তুর্য ভাবল ওরা বোধহয় পাপড়িকে মেনে নেননি, কিন্তু ওর কথাকে ভুল প্রমাণিত করে হঠাৎই হেসে উঠলেন দুজন। তুর্য ভেবাচাকা খেয়ে গেল। দেখেছ, আমি তোমায় আগেই বলেছিলাম আমাদের তুর্য পাপড়িকেই ভালোবাসে। মিলল তো আমার কথা? তোমার কথা মিলবে না তা আবার হয়? এই এই জানিস, তোর মা কালী বলছিল আমায় এবার নাকি তুই বিয়ে করবি বলে লাফাবি। মানে তোমরা কিভাবে জানতে? কই, আমি তো কিছু বলিনি। তুই বলবি না আর আমরাও কিছু বুঝবো না? এই হয় ওরে, সেই ছোট থেকে মানুষ করেছি তোকে। হ্যাঁ, তোর মা তো সেই কবে থেকে বলতো পাপড়িকে তোর বউ করে আনবে। পাপড়িকে বলেছিস? এতক্ষণেও তুর্যের মুখে হাসি নেই। কিছুক্ষণ চুপ করে থেকে তুর্য আবার বলল, বলছিলাম তুজো, তোর কি মনে হয় আমরা ওইটুকু বাচ্চাকে ভালোবাসবো না? না আসলে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। তোমার ইচ্ছে পূরণ হয়েছে, এই আনন্দে আমায় আর দুটো লুচি দাও দেখি। পরিস্থিতি কিছুটা লঘু করতে কথাটা বললেন তন্ময়বাবু। উনি জানেন এখন এই কথাটা না বললে দুজনের ইমোশনাল ঝগড়াটা চলতো। বাবা, তোমার কিন্তু হাই কোলেস্টেরল, আর লুচি খেও না প্লিজ। হ্যাঁ, আমার কথা তো শোনো না, বৌমা এলে বুঝবে ঠেলা। তখন তোজো বেটা আমার পার্টনার হয়ে যাবে। হেসে উঠলেন তন্ময়বাবু। এভাবেই চলতে থাকে ওদের ডিনার। ওদিকে মায়ের কাছে শুয়ে শুয়ে আজকের সারা দিনের গল্প বলছে ছোট্ট তুর্য, অর্থাৎ তোজো। পাপড়িও ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কথাগুলো শুনছে। জানো মাম্মাম, ভালো ঠাম্মি আমায় নাড়ু খাইয়েছে, দারুণ খেতে। ঠাম্মি বলছিল তুমি নাকি ঠাম্মির হাতে নাড়ু খেতে খুব ভালোবাসতে। দুপুরে তো ঠাম্মি আমাকে কত কি খাওয়ালো। দাদুনের সাথে খেয়েছিলাম, দাদুনও খুব ভালো। জানো, দাদুন তো বলছিল আমি নাকি তোমার ডুপ্লিকেট। তুমিও নাকি খুব বকবক করতে। তোমার ছোটবেলার ছবি দেখালো। ভালো আঙ্কেল কি বলছিল জানো, তুমি নাকি খুব ছিচকাদুনে ছিলে। তারপর দিদুনের কথাও বলছিল জানো, দিদুন আরো কত কথা বলে যেতে লাগলো তুজো। আজকের দিনটা ও সত্যিই খুব সুন্দর কাটিয়েছে। মাকে একটু মিস করছিল বটে, কিন্তু ওর ভালো আঙ্কেলকে খুব ভালো লেগেছে। পরের দিন যথাসময়ে তুর্য গিয়ে পৌঁছালো ক্যাফেতে। মনে মনে প্রস্তুতি নিচ্ছে পাপড়িকে নিজের মনের কথাটা বলার জন্য। কিছুক্ষণের মধ্যে পাপড়িও এসে গেল। পরনে একটা গোলাপি চুড়িদার, চুলটা বেনুনি করা, কানে ছোট্ট দুটো দুল। ভীষণ মিষ্টি লাগছে ওকে। পাপড়ি ওকে দেখে হেসে টেবিলের অন্য পাশের চেয়ারটা টেনে বসলো। কি বলবি বলে ডেকেছিলি বল? হ্যাঁ, আসলে অনেকদিন ভালো করে কথা হয়নি তো, তাই আর কি। 8টা বছর। কি খাবি বল? কফি আর স্যান্ডউইচ। ওকে। বলেই তুর্য ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে অর্ডার সার্ভও করে দিয়ে গেল। পাপড়ি কফিতে একটা চুমুক দিয়ে বলল, কলেজ লাইফটা বেস্ট ছিল, তাই না? ঠিক বলেছিস রে, ওই সময়টাই সব থেকে সুন্দর ছিল। মাঝে সব ওলট পালট হয়ে গেল রে।
উদাস কণ্ঠে বলল পাপড়ি। তুর্য পাপড়ির হাতের ওপর নিজের হাতটা রেখে বলে, দেখ, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর ঠিক করা যাবে না। তবে পাপড়ি, তুই কিন্তু নিজের বর্তমানটা ভালো করে কাটাতে পারিস। পাপড়ি ভ্রু কুচকে তাকালো তুর্যের দিকে। তুর্য একটা বড় শ্বাস টেনে বলল, আই লাভ ইউ পাপড়ি, উইল ইউ ম্যারি মি? পাপড়ি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর শীতল কণ্ঠে বলল, এটা এটা ভালোবাসা নয় তুর্য, এটা শুধু মোহ, এর বেশি কিছুই না। আরে তুই বিশ্বাস কর তুর্য, তুই জাস্ট বিবেক দংশনেই কথাটা বলছিস। তোর মনে হচ্ছে তুই তুই আমার বিপদের সময় থাকতে পারলি না, তাই তাই তোর আমার জন্য খারাপ লাগছে। আর আর আমি দয়া বা করুণার পাত্র হতে চাই না। তুর্যকে আর কোনো কথা বলতে না দিয়েই উঠে গেল পাপড়ি। তুর্য একদৃষ্টে সেদিকেই চেয়ে রইল। ওর চোখে তখন অজান্তেই বাষ্পোরা এসে জমা হয়েছে। বেশ খানিকক্ষণ পর চোখের জল সংবরণ করে নিজেকে একটু সামলে নিয়ে বিল মিটিয়ে বাড়ি ফিরে আসে তুর্য। বাড়িতে ঢুকতেই ওর মা অনিতা দেবী জিজ্ঞেস করলেন, এই দাঁড়া, কিরে তোর চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? কিছু না, শরীরটা ঠিক ভালো নেই আমার, আজ অফিসে প্রচুর কাজ ছিল। এই জন্য বলি, সারা দিন অফিস অফিস করিস না। উফ, আমার কথা তো আর শুনিস না। এই পাপড়ি এলে তোকে যদি ঠিক করতে পারে। পাপড়ির কথাটা শুনে একটু থমকে গেল তুর্য। মাথাটা নিচু করে গম্ভীর স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তুর্য। বাথরুমে ঢুকেই শাওয়ারটা অন করে দেয়। ঝিরি ঝিরি জলের স্রোতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ওর চোখের জল। ওর মন চাইছে চিৎকার করে কাঁদতে, কিন্তু ছেলেদের যে কাঁদতে নেই। আজ থেকে 8 বছর আগেও যেভাবে নিঃশব্দে কেঁদে পালিয়ে এসেছিল তুর্য, আজ তার থেকেও বেশি কষ্ট হচ্ছে ওর। ও তো সত্যিই ভালোবাসে পাপড়িকে। পাপড়ি কি কোনোদিনই ওর মনের কথাটা বুঝবে না? অপরদিকে ক্যাফে থেকে বেরিয়েই একটা ট্যাক্সিতে উঠে পড়ে পাপড়ি। ট্যাক্সির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। চোখ থেকে না চাইতেও জলটা বেরিয়ে আসতে চাইছে। ও আর কি বা করতে পারত? ও চায় না তুর্যের জীবনটা নিজের সঙ্গে বেঁধে আবার ওর জীবনটাকে নষ্ট করতে। হ্যাঁ, তুর্য তোজোকে ভালোবাসে ঠিকই, কিন্তু তাই বলে ওর মস্তিষ্ক ওকে বারবার বলছে তুর্য ওকে ভালোবাসে না। এটা ভালোবাসা নয়। এতদিন পরে পাপড়িকে এভাবে দেখে মনের মধ্যে কাজ করা অপরাধ বোধ থেকে কথাটা বলেছে তুর্য। এভাবে হঠাৎ করে ভালোবাসা হয়ে যায় নাকি? পাপড়ি একবার ঠকেছে, আর পারবে না। কিন্তু ওর মন বারবার তুর্যের চোখ দুটোর কথা মনে করিয়ে দিচ্ছে। ও আসার সময় দেখেছে কিরকম যেন লাল হয়ে গিয়েছিল তুর্যের চোখ দুটো। পাপড়ি 2 হাত দিয়ে চেপে ধরে নিজের মাথাটা। ও আর পারছে না, খুব কষ্ট হচ্ছে ওর। কিন্তু কিন্তু কেন হচ্ছে তাও নিজেও জানে না। হঠাৎ ফোনের রিংটোনটার আওয়াজে চমকে ওঠে পাপড়ি। শ্যামলীদি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে ধরল। আজ কোথাও একটা যাবার কথা আছে শ্যামলীদির, তাই আজ থাকতে পারবে না। তাড়াতাড়ি ফ্ল্যাটে পৌঁছতে বলছে ওকে। পাপড়ি ফ্ল্যাটে পৌঁছানোর পরেই বেরিয়ে গেল শ্যামলীদি। তার কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। নিজের ঘরের জানালার কাছে বসে সেদিকে একদৃষ্টে তাকিয়ে রইল পাপড়ি। বৃষ্টির ছাঁট ওর মুখ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু ওর মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হচ্ছে না।
হঠাৎ ফোনের আওয়াজে ঘোর কাটল পাপড়ির। শ্যামলী দিই ফোন করেছে। ফোনটা কানে ধরে পাপড়ি। হ্যালো, হ্যাঁ শোনো না, আমি এই পৌঁছলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাকভাবে থাকবে কিন্তু, ওকে? তোজো শোনা কোথায়? আজ এতক্ষণ হয়ে গেল, ছেলেটা গেল কোথায়? এমনি সময় তো বকবক করে জ্বালিয়ে খায়। পাপড়ি তাড়াতাড়ি বলল, শ্যামলীদি, আমি তোমায় পরে ফোন করছি। বলেই ফোনটা কেটে দেয় পাপড়ি। তোজোর ঘরে গিয়ে দেখে ও নিজের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। পাপড়ি একটু রেগে যায়, হাত ধরে টেনে আনে তোজোকে। বৃষ্টিতে ভিজছিস কেন? তুই জানিস না বৃষ্টিতে ভিজলেই তোর জ্বর হয়? সরি মাম্মাম, আর হবে না। পাপড়ি এবার একটু নরম হলো। তোজোর মাথায় হাত রেখে বলল, আমার তো চিন্তা হয় বলো। চলো মাথাটা মুছিয়ে দিই, না হলে আবার জ্বর আসবে। পাপড়ি তোজোকে মুছিয়ে ওর ভেজা জামা প্যান্ট পাল্টে একটা শুকনো জামা পরিয়ে দিল। তারপর এক গ্লাস গরম দুধ ওকে খেতে দিল। তোজোর খুব ঠান্ডার ধাত, একটু জল বৃষ্টিতে ভিজলেই ওর জ্বর আসে। তাই ওকে নিয়ে এত চিন্তা পাপড়ির। ওর চিন্তাকে সত্যি প্রমাণ করে মাঝরাত্রে খুব জ্বর এলো তোজোর। তোজোর খুব জ্বর এলেই অবচেতন মনে অনেক কিছু বলতে থাকে। এই যেমন আজ বলছে, বাবা তুমি কোথায় গেছো? বাবা আমাদের কাছে আসো না বাবা, সবার বাবা কত আদর করে, মজা করে, তুমি কেন আসো না গো আমাদের কাছে? আমার তোমার কাছে যেতে খুব ইচ্ছা করে, আসো না বাবা, আসো না। নিজেকে বড্ড অসহায় মনে হলো পাপড়ির। আজ কাছে শ্যামলীদিও নেই, ও একা কি করে সামলাবে তুজোকে? তোজো কিছুতেই আজ ওষুধ খেতে চাইছে না। পাপড়ি বারবার করে চেষ্টা করছে ওকে ওষুধ খাওয়ানোর, কিন্তু পারছে না। পাশে বসে তোজোর কপালে জলপট্টি দিতে থাকে। কিছুক্ষণ পর পাপড়ি আবার থার্মোমিটার দিয়ে তোজোর জ্বরটা দেখল। এখন আরও বেড়ে গিয়েছে। ভয়ে প্রায় কেঁদেই ফেলল পাপড়ি। অন্য সময়ে কিছু হলে তবু শ্যামলীদি থাকে, কিন্তু আজকে সেও নেই। কার কাছে এই রাত্রে সাহায্য চাইবে ও? হঠাৎই মনে মনে তুর্যের নামটা ভেসে ওঠে। কোনো কিছু না ভেবেই তুর্যর নাম্বারটা ডায়াল করে পাপড়ি। অন্যদিকে তুর্যের চোখে তখন ঘুম নেই। ঝিরিঝিরি বৃষ্টির শব্দে নিজের মনকে সিক্ত করে চলেছে। হঠাৎই ফোনের আওয়াজে ঘোর কেটে যায় ওর। বাপরে! ভ্রু কুচকে ফোনের স্ক্রিনের দিকে তাকায় তুর্য। রাত 1:45 বাজে। এখন ওকে ফোন করছে কেন পাপড়ি? তবে কি কিছু হয়েছে? উদ্বিগ্ন মনে ফোনটা রিসিভ করে তুর্য। ওপাশ থেকে পাপড়ির কান্নার আওয়াজ ভেসে আসে। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? তোর খুব জ্বর হয়েছে রে। কিছুতেই জ্বরটা নামছে না। ওষুধ খাওয়াসনি? কিছুতেই খেতে চাইছে না রে। একবার আয় না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ওকে ওকে ওকে, আমি আসছি। নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে যায় তুর্য। তাড়াতাড়ি ড্রাইভ করে পাপড়ির ফ্ল্যাটে পৌঁছালো। বাইরে থেকে বেল বাজাতেই দরজাটা খুলে দিল পাপড়ি। পাপড়িকে দেখে চমকে গেল তুর্য। কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে ওর। তুর্য ফ্ল্যাটের ভেতরে ঢুকে বলল, পাপড়ি পাপড়ি, কাঁদিস না, তোজো একদম ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। আয় ভেতরে আয়। পাপড়িকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল তুর্য। তুর্য তখনও অবচেতন মনে বিড়বিড় করে যাচ্ছে। তুর্য আস্তে আস্তে ওর মাথার কাছে গিয়ে বসল। তোজোর মাথায় হাত রেখে বলল, তোজো তোজো, দেখো আমি তোমার ভালো আঙ্কেল, তাকাও আমার দিকে। অতি কষ্টে আবছা চোখে ওর দিকে তাকায় তোজো। কি হয়েছে সোনা? ওষুধ তো খেয়ে নিতে হয়, খেয়ে নাও বাবা। বাবা কেন থাকো না তুমি আমাদের সাথে? মাম্মাম খুব কাঁদে তোমার জন্য, জানো আমার খুব কষ্ট হয়।
আমায় প্রমিস করো তুমি এবার সব সময় আমাদের সঙ্গে থাকবে। প্রমিস করো না বাবা, প্লিজ। তোজো জ্বরের ঘোরেই জড়িয়ে ধরে তুর্যের হাত। তুর্য একবার পাপড়ির দিকে তাকিয়ে আবার তোজোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, থাকবো সোনা, আমি সব সময় তোমার সাথে থাকবো। তুমি এবার একটু আগে ওষুধটা খেয়ে নাও বাবা। তুর্য ইশারায় পাপড়ির থেকে ওষুধটা চায়। পাপড়ি ওকে ওষুধটা দিলে তুর্য খুব যত্ন করে ওষুধটা খাইয়ে দেয় তোজোকে। পাপড়ি তোজোর অন্য পাশে বসে ওকে জলপট্টি দিতে থাকে। অবচেতন তোজো প্রাণপণে দুজনকে আঁকড়ে রাখতে চায়। প্রায় আধ ঘন্টা পর জ্বর নেমে যায় তোজোর। পাপড়ি আর তুর্য দুজনের যেন ধরে প্রাণ ফিরে এলো। ক্লান্তভাবে দুজনেই তোজোর দুপাশে বিছানায় মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। পাপড়ির একটা হাত তোজোর মাথায় আর অন্যটা ওর পেটের কাছে। মাথাটা এলিয়ে দিয়েছে তুর্যের কাঁধে। তুর্যের একটা হাত তোজোর কপালে আর অন্যটা তোজোর পেটের কাছে পাপড়ির হাতের উপরে, যাতে আছে সবসময় পাশে থাকার বিশ্বাস। আর দুজনের মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট তোজো। পাখির কিচিরমিচির শব্দে একটা মিষ্টি সকালের শুরু হলো। ঘরের জানালা দিয়ে এক চিলতে রোদ্দুর তুর্যের মুখে এসে পড়ায় ঘুমটা ভেঙে গেল তুর্যের। নিজের কাঁধে কিছু একটা ভারী জিনিস অনুভব করতে পারল। চোখ খুলে তুর্য দেখে পাপড়ি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। ওর মুখেও সকালের মিঠে আলোটা এসে পড়েছে। ওর মুখের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল তুর্য। কয়েকটা ছোট ছোট চুল এসে পড়েছে পাপড়ির কপালে। সেই চুলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায় তুর্য। হঠাৎ করে পাপড়ির চোখ কচলালে ঘোর কাটে তুর্যের। পাপড়ির ওপর যে ওর কোনো অধিকার নেই। হাতটা সরিয়ে নেয় তুর্য। তারপর তোজোর কপালে হাত দিয়ে ওর শরীরের উষ্ণতাটা বোঝার চেষ্টা করে। না, জ্বর আর নেই। তুর্যের নাড়াচাড়ায় ঘুম ভেঙে যায় পাপড়ির। ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে তুর্যের কাঁধে মাথা দিয়ে শুয়ে থাকতে দেখে ধড়ফড় করে উঠে পড়ে পাপড়ি। তুর্য আর পাপড়ি দুজনেই বেশ অস্বস্তিতে পড়ে গেল। ওদের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, অন্তত আজ থেকে 8 বছর আগে। কিন্তু আজ পরিস্থিতি বড্ড অন্যরকম। তোজোর জ্বরটা আর নেই বুঝলে, আমি এই দেখলাম। পাপড়ি চট করে তোজোর কপালে হাত দিয়ে উষ্ণতাটা বোঝার চেষ্টা করলো। বলল, আর 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 ঝড় আসবে কি? দেখা যাক, মনে তো আর হচ্ছে না। তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, খেয়ে যাবে কিন্তু। আচ্ছা। ঘর থেকে বেরিয়ে গেল পাপড়ি। ব্রেকফাস্ট রেডি করতে করতে কালকের বিভীষিকাময় রাতটার কথা মনে পড়ল পাপড়ির। কাল তুর্য অত রাতে না এলে একা একা ও যে কি করতো সেটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল পাপড়ি। তোজো, উঠে পড়ো সোনা, ফ্রেশ হয়ে আবার ওষুধ আছে। ভালো লাগছে না মাম্মা, একটু পরে উঠবো। তখনই তুর্য ব্যালকনি থেকে ঘরে ঢুকলো। আচ্ছা ঠিক আছে, ছাড় না, একটু পরেই না হয় উঠলো। না তুর্য, ওর মেডিসিন আছে, সেটা নিক, তারপর আবার একটু রেস্ট নেবে। এইদিকে তোজো তুর্যের গলা শুনেই উঠে বসে পড়েছে। তুর্য তোজোর পাশে এসে বসে। এখানে তুর্যকে দেখে তোজো বেশ অবাক হয়। ভালো আঙ্কেল, তুমি কখন এলে?
কাল এমন জ্বর বাঁধালে যে আমাকে তো আসতেই হলো। তুমি কাল এসেছো, কি মজা। হ্যাঁ, ভেজো না আরো বৃষ্টিতে, আরো মজা হবে। দেখেছো ভালো আঙ্কেল, মাম্মাম কেমন বকছে আমায়। এই পাপড়ি, একদম আমার বন্ধুকে বকবি না বলছি, নাহলে এবার কিন্তু আমি তোকেই বকে দেবো। ব্যাস, অনেক হয়েছে, এবার ফ্রেশ হতে হবে কিন্তু। পাপড়ি চোখ বড় বড় করে বলল কথাটা। তোজো তুর্যের দিকে একটু সরে গিয়ে বলল, আজ আমায় ভালো আঙ্কেল ব্রাশ করিয়ে দেবে, তুমি করলেই তো বকবে। হ্যাঁ, আমি তো শুধু বকি, তাই না? আচ্ছা আচ্ছা, আজ না হয় আমিই করিয়ে দিলাম, কি চাই আসে। তুই সামলাতে পারবি না, ও ভীষণ দুষ্ট রে। একদমই না, আমি খুব ভালো। ওকে ওকে, তোজো চলো আমরা ফ্রেশ হয়ে নিই। বলেই তোজোকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল তুর্য। পাপড়ি একটু হেসে বিছানা গোছাতে শুরু করলো। ওয়াশরুম থেকেই দুই তুর্যের হাসি ভেসে আসছে। অজান্তেই পাপড়ির ঠোঁটেও হাসি এনে দিল। আবার গতকাল বিকালের কথাটা মনে পড়তেই হাসিটা কেমন মিলিয়ে গেল। মাম্মাম চলো না। না শোনা, বলছি তো আমি যাব না। প্লিজ মাম্মাম চলো না, ভালো ঠাম্মি আর দাদুনের সাথে তোমারও দেখা হয়ে যাবে। তুমি তো বলছি ভালো আঙ্কেলের সাথে যাও, আমি যাব না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ভালো ঠাম্মিকে ফোন করছি। সেই দিনের পর থেকে আজ কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এখন তোজো পুরোপুরি সুস্থ। কাল দোল, তুর্যদের বাড়িতে সেই উপলক্ষে কাল পুজো আছে, তাই তোজোর বায়না সে যাবেই। কিন্তু সেই ঘটনার পর থেকে পাপড়ি আজও তুর্যর সঙ্গে স্বাভাবিক হতে পারেনি। আর তুর্য এ বাড়িতে এলে তোজোর সঙ্গে গল্প করে কাটিয়ে দিয়েছে, কিন্তু দুজনে দুজনকেই এড়িয়ে গিয়েছে। তাই কাল ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছেটা একেবারেই নেই পাপড়ির। কিন্তু তোজো বায়না ধরেছে ও ওর মাম্মামকে সঙ্গে নিয়ে যাবেই। তোজো তুর্যের মা মানে অনিতা দেবীকে ফোন লাগিয়ে নালিশ জানাতে শুরু করলো। দেখো ভালো ঠাম্মি, মাম্মাম কিছুতেই যেতে চাইছে না, তুমি বকে দাও, দেখবে ঠিক চলে যাবে। বলেই ফোনটা পাপড়ির দিকে এগিয়ে দিল তোজো। অনিতা দেবী এখনো জানেন না যে তুর্য পাপড়িকে ওর মনের কথাটা বলে দিয়েছে। ফোন কানে ধরে পাপড়ি চুপ করে থাকলো। ওপাশ থেকে অনিতা দেবীর কণ্ঠস্বর ভেসে এলো, তুই তোর ভালো মাকে একদম ভুলে গেছিস বল? একবারও তো এলি না আমাদের বাড়ি। কাল কত করে আসতে বলছি, তাও আসবি না। ও ভালো মা, এভাবে বলো না, শরীরটা ভালো নেই গো। একদম ওসব আমায় বলতে আসবি না, আমি কিন্তু তোকে ছোট থেকে চিনি। তুই না এলে আমি কিন্তু ভাববো তুই আমায় আর ভালোবাসিস না। এভাবে বলো না। আচ্ছা আমি যাব। এই তো ভালো মেয়ের মতো কথা, কাল সময় মতো চলে আসবি কিন্তু। তুমি যেভাবে বললে আর না গিয়ে পারি আমি? আর শোন, কাল সকালে রেডি থাকিস, আমি তুর্যকে পাঠিয়ে দেবো, তোদের নিয়ে আসবে। তুর্য না এলেও হবে। আবার আমার ওপর কথা? আমি তোর কিছু জানতে চাইনি, তোকে বলে দিলাম। রাখলাম এখন, অনেক কাজ পড়ে আছে, যাই। রাখছি। আজ বসন্ত উৎসব, রঙের দিন। রামধনুর 7 রঙের বাইরেও আরও একটা রং থাকে, ভালোবাসার রং। আজ সেই রঙের দিন। এই ভালোবাসার রঙে বহু প্রেমিক রাঙিয়ে দেবে তার প্রিয়তমাকে। সেই প্রিয়তমা হতে পারে তার স্ত্রী, মা, বান্ধবী কিংবা বোন। প্রেমিক তার ভালোবাসার রঙকে যেভাবে দেখবে, রাঙাবেও ঠিক সেইভাবেই। সেই রঙে মিশে থাকে এক মুঠো শ্রদ্ধা, প্রেম। আর নারী, সে তো সবেতেই রঙিন। তাকে যে রঙেই রাঙানো হোক তাতেই সে উজ্জ্বল হয়ে ওঠে। সে নিজেও রাঙে আর অপরকেও রাঙিয়ে দেয়।
তোজোর বায়নায় সকাল সকাল স্নান সেরে তৈরি হচ্ছে পাপড়ি। পরনে একটা হলুদ রঙের ঢাকাই আর প্রিন্টেড নীল ব্লাউজ। চোখে হালকা কাজল ওর গভীর চোখ দুটোকে বহুদিন পর আবার জীবন্ত করে তুলেছে। কপালে ছোট্ট কালো টিপ আর কানে ছোট্ট দুটো ঝুমকো। তোজোর বায়নাতেই আজকে সাজতে হলো ওকে, কিন্তু চুলটা ভিজে থাকায় এখনো বাঁধতে পারেনি। বিছানার উপর তোজোকে দাঁড় করিয়ে ওকে তৈরি করছে পাপড়ি। একটা সুন্দর নীল পাঞ্জাবি পরালো ওকে, তারপর খাটে বসিয়ে তোজোর চুল সুন্দর করে আঁচড়ে দিল। তখনই কলিং বেলটা বেজে উঠল। পাপড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:15 বাজে। মাম্মাম, মনে হয় ভালো আঙ্কেল এসে গেছে, আমি যাই দেখে আসি। বলেই ছুটে বেরিয়ে গেল তোজো। শ্যামলীদি বাইরেই ছিল, ওই দরজাটা খুলল। তোজো তুর্যের হাত ধরে ওকে ঘরে নিয়ে এলো। তুর্য তোজোর দিকে তাকিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে ঘরে ঢুকছিল। পাপড়ি তখন আয়নার দিকে মুখ করে চুল আঁচড়াচ্ছে। তুর্যের চোখ আয়নার দিকে যেতেই ও থমকে গেল। তোজো তখনও বকবক করেই চলেছে, কোনো কথাই যেন ওর মাথায় ঢুকছে না। ও এক দৃষ্টে তাকিয়ে রইল আয়নায় পড়া পাপড়ির প্রতিবিম্বের দিকে। জানালা দিয়ে কাঁচা রোদ পাপড়ির মুখের ওপর এসে পড়েছে, মুখটাকে আরো মায়াবী করে তুলেছে। হলুদ রংটা ওকে আরো শোভিত করে তুলেছে আজ। চুল আঁচড়াতে গিয়ে ভুরু জোড়ার মাঝে ভাঁজ হয়ে যাওয়া কালো টিপটা ওর মুখের মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে। ভেজা চুল থেকে টপ টপ করে বিন্দু বিন্দু জলকণা গড়িয়ে পড়ছে। এক অদ্ভুত মায়ায় পাপড়ির দিকে তাকিয়ে রইল তুর্য। আয়নার মধ্যেই পাপড়ি হঠাৎ দেখল তুর্য ওর দিকে এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ পাপড়ির মধ্যে একটা শিহরণ খেলে গেল। তুর্যের পরনে একটা হলুদ পাঞ্জাবি। দুজনের পোশাকের রং কেমন অজান্তেই মিলে গেছে। দুজনেরই ঘোর কাটল তোজোর আওয়াজে। মাম্মাম, তুমি আর কত সাজবে? কখন যাবো বলো তো ভালো আঙ্কেলদের বাড়ি? ভালো আঙ্কেল সেই কখন থেকে ওয়েট করছে। আমি কি বলেছিলাম সাজবো? কে বললো আমায় যে মাম্মাম তুমি আজ না একটু সাজো? কে বলেছিল? হ্যাঁ, সে তো তোমায় একটুখানি সাজতে বলেছিল, আর তুমি এখনো সাজছো। কিছুক্ষণ চুপ থাকার পর তুর্য বলে উঠল, চুলটা খোলাই থাক না। চমকে পেছনে তাকালো পাপড়ি। তুর্য কথাটা বলেই লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। সঙ্গে তোজো ওর দিকে একই আবদারের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পাপড়ির ঠোঁটে অজান্তেই হাসির রেখা ফুটে উঠল। তারপর চুলটা একটু আঁচড়েই খুলে রাখলো সেটা। এরপর শ্যামলীদিকে নিয়ে তিনজনে একসঙ্গে বেরিয়ে আসে। গাড়িতে যেতে যেতে তোজো অনর্গল বকে গেল। ওর যেন আজ ভীষণ মজা। ওর কথার সঙ্গে তুর্য আর পাপড়ি মাঝে মাঝে তাল মেলাচ্ছে। তুর্য মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে পাপড়ির দিকে। না চাইতেও এই অবাধ্য চোখ দুটো বারবার ওর দিকেই চলে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল তুর্যদের বাড়িতে। মাঝারি সাইজের ছিমছাম 3তলা বাড়ি। সামনের বাগানে রং খেলার জায়গা। নেম প্লেটে সুন্দর করে লেখা সুখনীর। ওরও বড্ড ইচ্ছা ছিল নিজের একটা বাড়ি বানাবে, যেখানে নিজের মাকে নিয়ে থাকবে, কিন্তু সে আর হলো কই। তুর্য ওকে আস্তে করে ঠেলা দিয়ে বলল, কিরে, কি ভাবছিস? ভিতরে চল। তোজো ততক্ষণে ভেতরে চলে গিয়েছে। পাপড়ি ঘাড় নেড়ে তুর্যের সঙ্গে ভেতরে ঢুকল। তোজোকে নিয়ে অনিতা দেবী আর তন্ময় বাবু এগিয়ে এলো। পাপড়ি ওদের প্রণাম করে বলল, কেমন আছো তোমরা? তোজো তখন তুর্যের হাত ধরে ভেতরে চলে গেছে। তন্ময়বাবু পাপড়ির মাথায় হাত রেখে বললেন, তুই অনেকটা বদলে গেছিস। আগে হলে এতক্ষণ তোর বকবকানি থামতোই না। পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে গো। ছাড় সব, চল
পুজো তো সেই কখন শুরু হয়ে গেছে। সবাই গিয়ে পুজোর জায়গায় বসলো। তোজো তুর্যের পাশেই বসে পুজো দেখছে। তোজো বিভিন্ন রকমের কথা বলছে আর তুর্য হেসে তার সঙ্গ দিচ্ছে। পুজো শেষ হতেই তোজো অনিতা দেবীর সঙ্গে সবাইকে প্রসাদ দিতে লাগলো। তুর্যের একটা দরকারি ফোন কল এসেছিল বলে ও তখন ওপরে চলে গিয়েছে। হঠাৎ তন্ময়বাবু ইশারায় অনিতা দেবীকে কিছু একটা বললে উনি পাপড়িকে বললেন, শোন না পাপড়ি, এই এই প্রসাদটা তুর্যর ঘরে একটু দিয়ে আয় না মা। সিঁড়ি দিয়ে ওপরে উঠে 2 নম্বর ঘরটা ওর। পাপড়ি একটু ইতস্তত করে প্রসাদটা নিয়ে তুর্যের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকে কাউকে দেখতে পেল না পাপড়ি। হঠাৎ ঘরের সঙ্গে একটা অ্যাটাচড ছোট্ট ঘর চোখে পড়ল ওর। পাপড়ি ভাবল তুর্য হয়তো ওই ঘরেই আছে। প্রসাদটা নিয়ে পাপড়ি ওই ঘরেই ঢুকল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে গেল পাপড়ি। সারা ঘর জুড়ে টাঙানো শুধু ওরই ছবি, হাতে আঁকা। আর ছবিগুলোর প্রত্যেকটার নিচেই ক্যাপশনের মতো কিছু একটা লেখা। পাপড়ি জানে তুর্য খুব সুন্দর ছবি আঁকতে পারে। একটা ছবিতে পাপড়ির ছোটবেলার কেক মাখা একটা মুখ, তার নিচে লেখা মন কেমনের জন্মদিন। আরও একটায় তুর্য আর পাপড়ি একসঙ্গে, নিচে লেখা স্মৃতির স্মরণী বেয়ে। হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে থমকে গেল পাপড়ি। ছবিটা কিছুটা এরকম, অনেকটা দূরে দাঁড়িয়ে একটা মেয়ের অবয়ব, তার গালে এক মুঠো আবির ছুঁয়ে দিয়েছে আরও একটা পুরুষালী অবয়ব। অন্য একটা ছেলের অবয়ব ঠিক সামনের দিকে, তার হাত থেকে আবির মাটিতে গড়িয়ে পড়ছে। নিচে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, আজ বসন্তের সন্ধিক্ষণে স্কুল জীবনের লাল ফ্রকটা অন্য কারুর হয়ে গেল। পারবো না তাকে অন্য কারুর হয়ে যেতে দেখতে, চলে যাব বহুদূর। আরো অনেক ছবি এঁকে এভাবেই পাপড়ির প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে গিয়েছে তুর্য। পাপড়ির 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুর্য সেই ছোট্টবেলা থেকে ওকে ভালোবাসে, আর ও সেটাকে মোহ বলে এভাবে অপমান করলো। কিভাবে পারলো? আবারও যে না চাইতেই তুর্যকে অনেকখানি কষ্ট দিয়ে ফেলেছে ও। হঠাৎই তুর্যের গলায় পেছনে ফিরে তাকায় পাপড়ি। তুই? তুর্য ফোন কল সারতে নিচে চলে গিয়েছিল কখন যেন। নিচে যেতে ওর মা বললেন পাপড়ি ওর ঘরের দিকেই গেছে, কিন্তু তুর্য তো এতক্ষণ নিজের ঘরে ছিলই না। কথাটা শুনেই ছুটে আসে ওপরে। তুর্যের গালে তখন আবির লেগে তোজো মাখিয়েছে। পাপড়ি অশ্রুসিক্ত চোখে তুর্যের দিকে তাকিয়ে বলল, তুই আমায় এত আগে থেকেই ভালোবাসিস? তুর্য মাথাটা নামিয়ে ঘাড় নেড়ে সম্মতি জানায়। পাপড়ি ওর সামনে দাঁড়িয়ে বলে, তাহলে সেদিন বলিসনি কেন? চেয়েছিলাম তো বলতে। তো বলিসনি কেন? আমি ভেবেছিলাম আমায় হঠাৎ এত বছর পর দেখে তোর কথাটা মনে হয়েছে। ছোট থেকে একসাথে বড় হতে হতে কখন যে অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি, নিজেও বুঝতে পারিনি। খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। পাপড়ি জড়িয়ে ধরে তুর্যকে, তুর্য জড়িয়ে ধরে পাপড়িকে। পাপড়ি তখনও জড়িয়ে ধরে কেঁদে চলেছে। তুর্য ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, আমার কথার কিন্তু কোনো রকম জবাব পেলাম না আমি, কিন্তু মা বাবা তো আগেই রাজি ছিল। আমি শুধুমাত্র তোর জবাবের আশায় আছি। রাজি রাজি। তুর্য নিজের গাল পাপড়ির গালে আলতো করে বুলিয়ে দেয়। তুর্যের গালের লাল আবির রাঙিয়ে দেয় পাপড়ির গালকে। পাপড়ির শরীরে বিদ্যুৎ খেলে যায়। একটা হাত দিয়ে আঁকড়ে ধরে তুর্যের পাঞ্জাবি। ওর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। কে জানতো এভাবে আবার বসন্ত এসে রাঙিয়ে দেবে ওর জীবন।